কিছু কিছু দিন জীবনের ক্যালেন্ডার থেকে হারিয়ে গেলেও মনের ভেতর থেকে কখনো হারিয়ে যায় না, বরং যত সময় যায় সেই দিনগুলোর গন্ধ, মানুষের মুখ, হাসির শব্দ আর ছোট ছোট আনন্দগুলো আরও স্পষ্ট হয়ে ওঠে। আমার ছোটবেলার গ্রামের বাড়িতে কালী পুজোর পরের দিনটাও ছিল ঠিক তেমনই একটি দিন। কালী পুজো মানেই তখন গ্রামের বাড়িতে সবাই একসঙ্গে, বাবা মা, কাকা কাকিমা, পিসি পিসেমশাই, ভাই বোন, কত আত্মীয় স্বজন যাদের সারা বছরে ওই একবারই দেখতাম, সবাই এসে গ্রামের বাড়িতে হাজির হতো। আর বাড়িটা যেন মানুষে মানুষে ভরে উঠত। সকালে ঘুম থেকে উঠেই বুঝতে পারতাম আজ একটা অন্যরকম দিন। বাড়ির উঠোনে তখনও আগের রাতের পুজোর কিছু চিহ্ন পড়ে আছে, কোথাও প্রদীপের পোড়া সলতে, কোথাও ফুলের পাপড়ি, কোথাও বাজির কিছু পোড়া অংশ। আর রান্নাঘর থেকে ভেসে আসছে লুচির গন্ধ, মায়ের কাকিমাদের ব্যস্ততা, আর সেই সঙ্গে মিষ্টি কুমড়ো আলুর ছোলা দিয়ে তরকারি। আর ঘুম থেকে উঠেই দেখতাম কাকা প্রায় কেজি দুয়েক জিলিপি আর হাতে মাখা সন্দেশ। সে এক গ্রামের আমাদের নিরাপদ কুণ্ডুর দোকান ছিল, সেই দোকানের মাখা সন্দেশ। সে যে কি স্বাদ এখনও লেগে আছে মুখে। কিন্তু তার আগেই বাবা বেরিয়ে পড়েছেন পুকুরের দিকে, তাই উঠেই তাড়াতাড়ি করে দৌড়ে হাত মুখ ধুয়ে পুকুর পাড়ে ছুটলাম ভাই বোনেরা। বাবা খুব ভোরে উঠে খেপলা জাল নিয়ে পুকুরে যেতেন। আমরা ঘুম চোখে কেউ চাদর গায়ে, কেউ মায়ের হাতে বোনা উলের সোয়েটার পরে বাবার পিছন পিছন ছুটতাম। পুকুরটা তখন কি সুন্দর, জল একেবারে ভরা ভরা, জলের ওপর কলমি শাকের ডগাগুলো হাওয়ায় দুলছে, আর তারই মাঝে মাঝে ফুটে আছে গোলাপি আর সাদা রঙের কলমি ফুল। সকালে ঠান্ডা বাতাসে পুকুরের জলের ওপর একটা কুয়াশার আস্তরণ, আর সেই বাতাসের আঘাতে বা হালকা দোলায় কলমি শাকের ডগাগুলো দুলছে, আর তার উপরে সূর্যের নরম আলো। সেই রূপ, সেই পুকুর, সেই কলমি শাক এখনো চোখের সামনে ভেসে ওঠে। বাবা জাল হাতে দাঁড়িয়ে আছেন, আমরা সবাই নিঃশব্দে অপেক্ষা করছি কি উঠবে জালে। বাবা জাল ছুঁড়ে দিতেই আমরা সবাই চিৎকার করে উঠতাম, উঠেছে উঠেছে। আসলে মাছ উঠেছে কিনা তখনও ঠিক বোঝা যায়নি, কিন্তু আমাদের উত্তেজনা কোনো অংশে শেষ ছিল না। পাড়ার লোকজনও একে একে এসে দাঁড়াতেন। কেউ বাবাকে বলতেন আজ বড় মাছ উঠবেই, কেউ আবার মজা করে বলতেন দেখো কিন্তু আজ তোমাদের বাড়িতে ভোজ। আর বাবা মুচকি হেসে বলতেন আগে মাছ উঠুক, তারপরে ভোজ হবে। সেবার সত্যিই বেশ বড় বড় কাতলা উঠেছিল। বাবার মুখের সেই আনন্দটা আজও মনে আছে। আমাদের আনন্দ অবশ্য মাছের থেকেও বেশি ছিল। মাছ পুকুর থেকে উঠলেই আমরা ভাই বোনেরা বাবার চারপাশে ঘুরঘুর করতাম। কে আগে ছোবে, কে মাছটা জাল থেকে ধরে বালতিতে ঢালবে, এই নিয়েই আমাদের মধ্যে ছোটোখাটো একটা ঝগড়াও শুরু হয়ে যেত। একবার তো মাছের লেজ নড়ে উঠতে এমনভাবে ছটফট করেছিল যে আমরা সবাই ভয়ে একসঙ্গে পিছিয়ে গিয়ে পড়েছিলাম ধাপ ধাপ করে। সে নিয়ে কি হাসাহাসি সবার। বাবা বলেছিলেন এই সাহস নিয়ে তোরা মাছ ধরবি। সেই হাসিটা আজও মনে পড়ে। এদিকে বাড়িতে তখন অন্যরকম ব্যস্ততা। কয়েকদিনের নিরামিষের পর সেদিন বাড়িতে মাছ রান্না হবে, এই খবরটাই আমাদের কাছে যেন একটা উৎসবের মতো। তখন ছোটবেলায় নিরামিষ খুব একটা ভালো লাগতো না। বাড়ির পিছনে আমাদের জমিতে তখন বেগুন, কুমড়ো, চিচিঙ্গা, কত রকমের সবজি, ফুলকপি, কত রকমের সবজি চাষ হয়েছে। বাবা আমাকে বলেছিলেন যা ক্ষেত থেকে দুটো ভালো কুমড়ো আর কিছু বেগুন নিয়ে আয়। আমি তো সঙ্গে সঙ্গে ভাই বোনেদের ডেকে নিয়ে চললাম ক্ষেতের দিকে। চল আজ আমাদের কাজ। আমরা সবাই মিলে ক্ষেতের দিকে ছুটলাম। কুমড়ো তুলতে গিয়ে একজনের পায়ে কাদা লেগে সে যা বিচ্ছিরি অবস্থা, আর সেই কাদা নিয়ে সে আর একজনকে ছুঁড়ে দিল। তারপর শুরু হয়ে গেল আমাদের নিজেদের মধ্যে কাদা মাখামাখি। দূর থেকে মা এই দৃশ্য দেখে চিৎকার করে বললেন এই এই আবার জামা কাপড় নষ্ট করছিস, একে তো শীতকাল, এই সময় এই কাদা ছোড়াছড়ি সকালবেলায় কুয়াশার মধ্যে, দেখবি ঠান্ডা লেগে এবার শরীর খারাপ হবে। আমরা তখন এমন ভাব করলাম যেন কিছুই শুনতে পাচ্ছি না, কিছুই হয়নি।
কিন্তু বাড়িতে ফিরে মা যখন জামা কাপড়ের অবস্থা দেখলেন, তখন বকুনি খাওয়া একেবারে নিশ্চিত। তখন সেই রক্ষে কাকা ছুটে এসে আমাদেরকে আর চোখে দেখালেন, শিগগিরই চলে যা, পুকুরে গিয়ে হাত পা ধুয়ে নে। সেসব এক দিন ছিল। সেই বকুনির মধ্যেও মায়ের চোখে কিন্তু হাসি লুকিয়ে থাকতো। বাড়িতে ফিরে দেখি মা, কাকিমা, পিসিরা সবাই সবজি কাটতে বসে গেছেন। আমাদের আনা আলু, কুমড়ো, বেগুন তাদের কাছে দিয়ে দিলাম। আর রান্নাঘরের পাশে কাঠের উনুনে আগুন ধরানোর তোড়জোড় চলছে। ব্যাস, সঙ্গে সঙ্গে আমরা উনুনের পাশে বসে গেলাম। সব কাঠ নিয়ে জোগাড় করে উনুনে কে আগে দেবে। কাঠ জ্বলার সেই গন্ধটা আজও মনে আছে। মা রান্না করতে করতে আমাদের দিকে তাকিয়ে বলতেন, এই যে এতক্ষণ কোথায় ছিলি? আমরা সবাই একসঙ্গে উত্তর দিতাম, কেন? খেতে, কুমড়ো তুলতে। খেতে গিয়েছিলি নাকি খেলতে গিয়েছিলি তোরা? মায়ের প্রশ্নের কোনো উত্তর আমাদের কাছে থাকতো না। কাকিমা তখন হেসে বলতেন, আরে ওদের ছেড়ে দাও, আজ তো উৎসবের দিন। তারপর আবার শুরু হতো ওদের গল্প আর আমাদের খেলা। একজন পুরনো দিনের কথা বলছেন, আর একজন নিজের ছোটবেলার কথা। কাকারা মাঝে মধ্যে রান্নাঘরে এসে অকারণে উকি ঝুঁকি দিচ্ছেন আর বলছেন, কি রান্না হচ্ছে? মা সঙ্গে সঙ্গে বলতেন, তোমার জন্য কিছু হচ্ছে না, যা হচ্ছে সব অন্যদের জন্য। আবার সবাই হেসে উঠত। তারই মধ্যে কাকা মাঝে মাঝে জিলিপি, সিঙাড়া এগুলো নিয়ে গিয়ে মা কাকিমাদের দিতেন, কারণ ওরা সবার রান্না করতে করতে সকালে খেতেই ভুলে যেত। বাবা মাছ নিয়ে এসে বসতেন উঠোনে। কাতলা মাছ কাটার দায়িত্ব নিতেন পিসেমশাই। বড় পিসেমশাইয়ের দায়িত্বে ছোট পিসেমশাই, মেজ পিসেমশাই, কাকা সবাই বসে যেতেন মাছ নিয়ে আর বটি নিয়ে। আমরা একটু দূরে দাঁড়িয়ে সব দেখতাম। মাছের বড় বড় মুড়ো আলাদা করে রাখা হতো। আমাদের মধ্যে তখন আবার প্রতিযোগিতা, মুড়োটা কে খাবে। কেউ বলতো আমি, কেউ বলতো বাবা আমাকে দেবে। বাবা দূর থেকে সব শুনে বলতেন, আগে রান্না হোক, তারপর দেখা যাবে। আজ ভাবি, সেই ছোট্ট কথাগুলো কত বড় সুখ ছিল। এরপর শুরু হয়ে যেত বাবার রান্না। বাবা মাছের মুড়ো দিয়ে যে ঘন্ট রান্না করতেন, তার স্বাদই যেন অন্য কারো হাতে হতো না। মাছের মুড়ো ভেজে তুলে রাখা হলো, তারপর আলু, কুমড়ো, বেগুন কেটে ভাজা হলো। পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, জিরে, শুকনো লঙ্কা বাটা সব কড়াইতে পড়তেই কাঠের উনুনের ধোঁয়ার সঙ্গে মিশে এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ত। আমরা রান্নাঘরের দরজার কাছে দাঁড়িয়ে থাকতাম। বাবা বলতেন, এই যে সবাই বাইরে যাও, রান্না করতে দে। কিন্তু আমরা কেউ যেতাম না, কারণ বাবা শুধু রান্না করতো না, তার মধ্যে মাঝে মাঝে আমাদেরকে 2-1টা আলু বেগুন ভাজাও দিত, আর কত রকমের বাবার ছোটবেলার খাবারের গল্প করত। কারণ আমরা জানতাম শেষে বাবা একটু একটু করে সবাইকে স্বাদ করতে দেবেন কেমন রান্না হলো। দুপুরে যখন খেতে বসতাম, তখন যেন পুরো বাড়িটা একসঙ্গে বসে পড়তো। তার সঙ্গে পাড়ার আশেপাশে বাড়ির লোকজনও আসতেন। কেউ মাটিতে পিঁড়ি পেতে, কেউ পাত পেতে, কেউ বড় থালায়। বাবা অবশ্য কলা পাতা কেটে আনতেন সকালবেলাতেই। বড়রা আগে খাবে, তার সঙ্গে ছোটরা। আমাদের তো ধৈর্যই ধরতো না, পারলে আগেই বসে পড়ি। কেউ আবার জিজ্ঞেস করতো, আর কতক্ষণ? কেউ বলতো, আমার খুব খিদে পেয়েছে। মা বলতেন, আর 5 মিনিট। সেই 5 মিনিট যেন আমাদের কাছে আধা ঘন্টা, কারণ অনেক দিন নিরামিষের পর আজকে যে আমিষ। শেষে যখন ভাত পড়তো, তখন আর কারো মুখে কথা নেই। মোটা লালচে চালের নিজেদের ক্ষেতের গরম ভাত, তার উপর 1 চামচ ঘি, সেটাও বাড়ির গরুর থেকে তৈরি করাই ঘি। পাশে সোনামুগের ডাল, সেটাও আমাদের খেতেই হতো। ঝুরঝুরে আলু ভাজা, ক্ষেতের বেগুন ভাজা, ওপর থেকে একটু পোস্ত ছড়ানো, ইলিশ মাছের ঝাল, কাতলা মাছের কালিয়া, আর বাবার হাতে স্পেশাল সেই মাছের মুড়োর ঘন্ট। আহা, খেতে খেতে কাকারা মজা করতেন, এই যে কে সবচেয়ে বেশি মাছ খাচ্ছে। হ্যাঁ, আমরা সঙ্গে সঙ্গে চুপ করে যেতাম। তারপর কেউ একজন বলতো, ও ও, আবার হাসির রোল উঠত। খাওয়া শেষে দই, মিষ্টি, আর আমরা বিলিতি আমড়ার চাটনি। তারপর একটু বিশ্রাম। কিন্তু সেই বিশ্রামও আসলে বিশ্রাম ছিল না,
কেউ উঠোনে বসে গল্প করছে, কেউ রোদ পোহাচ্ছে, কেউ আবার পিঠে পুলি বানানোর পরিকল্পনা করছে। কারণ আমাদের বাড়ির নিয়ম ছিল কালী পুজোর পরের দিন বিকেলে যেহেতু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই থাকতেন, তাই পিঠে পুলি হবে। আমাদের উঠোনের কোণায় একটা ঢেকি ঘর ছিল। সেই ঘরেই কালী পুজোর 3 দিন আগে চাল ধুয়ে শুকিয়ে গুঁড়ো করে রাখার একটা চল ছিল। যদিও আমরা সবাই শহরে থাকতাম, কিন্তু কালী পুজোর 4-5 দিন আগেই সবাই গ্রামের বাড়িতে পৌঁছে যেতাম এবং তখনই প্রথম দিন গিয়েই চাল কুটে রাখা, চালের গুঁড়ি বানানো, তারপরে কালী পুজোর আগের দিন থেকে শুরু হয়ে যেত মুড়ি, মুড়কি, নাড়ু, কত কিছু, নারকেল পাড়া, ডাব পাড়া, যারা উপোস করবে তারা খাবে, সেসব অনেক গল্প। সন্ধেবেলা শীতটাও আরও একটু বাড়ত, কারণ আমাদের শহরের থেকে গ্রামের শীত একটু অন্যরকম। আর তখন তো এত গাড়ি ঘোড়া এত কিছু ছিল না গ্রামে, তাই শীতটা আরও একটু বেশিই লাগতো এখনকার থেকে। আমরা গায়ে মায়ের হাতে বোনা সোয়েটার জড়িয়ে উঠোনে বসতাম। উঠোনে শীতল পাটি, খেজুর গাছের পাতা দিয়ে তৈরি শীতল পাটি পেতে দেওয়া হতো। আর আমাদের পিঠে কিন্তু রান্নাঘরে হতো না, সেটা হতো ওই ঢেকি ঘরের পাশে আমাদের 3খানা উনুন ছিল। সেই উনুনেই মা, কাকিমা, পাড়ার জেঠিমা, পাড়ার ঠাকুমা সবাই চলে আসতেন এবং সেইখানেই সবাই গল্প করতে করতে বিকেল 4টে থেকে শুরু হয়ে যেত পিঠে তৈরি। আর রাতে ওই পাড়ার সবাই, আশেপাশের বাড়ি, আমাদের বাড়ির সবাই রাতে শুধু খাওয়া বলতে সেই পিঠে। সে যে কত রকমের পিঠে, পাটিসাপটা, মুগ পুলি, ভাপা পিঠে, আবার ছাঁচি পিঠে, আবার একটা পিঠে হতো সরার মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে, সেটা খেতেন আমার বাবা মিষ্টি পিঠের থেকেও ওটাই খেতে ভালোবাসতেন। সরু চাকলি, গাছের তৈরি খেজুরের গুড় দিয়ে সেই সরু চাকলির স্বাদ আর গন্ধ। আমরাও সেই উনুনকে ঘিরে চারিপাশে সেই শীতল পাটির ওপর বসে পড়তাম। কেউ বলতো ভূতের গল্প, কেউ বলতো পুরনো দিনের বাড়ির সেই পুরনো হারিয়ে যাওয়া মর্যাদা, হারিয়ে যাওয়া গরিমার গল্প, কেউ আবার পুজোর সময় কে কী করেছে সেই নিয়েও হাসাহাসি করত। আমাদের পাশের 2-3টি বাড়ির কাকিমা জেঠিমারাও এসে বসতেন, তাদেরও কত রকমের কথা। তার মধ্যে এক জেঠিমা ছিলেন, তিনি আবার পানের বাটা নিয়ে এসে বসতেন, সে আর এক কাহিনী। মা কাকিমারা পিঠে বানাতে বানাতে একটু পান চিবোতেন আর আমাদেরও পড়ে যেত লাইন। কেউ বলতো আমাকেও খয়ের দিয়ে দাও, কেউ বলতো আমাকে সুপুরি দিও না, সে কত রকমের আমাদের বায়না। তবে কিন্তু জেঠিমা একটুও রাগ করতো না, তিনি হাসি মুখে আমাদের সবাইকে পান তৈরি করে দিতেন। তখন তো পাড়ার বাড়ি আর নিজের বাড়ির মধ্যে কোনো পার্থক্য ছিল না। এক বাড়িতে রান্না হলে অন্য বাড়ি থেকে লোক এসে বলতো তোমাদের বাড়িতে এই হচ্ছে, আমি আজকে তোমাদের বাড়িতে খাবো। কেউ কিছু মনে করতো না, বরঞ্চ খুশি হয়ে তাকে আরও বেশি করে খাওয়াতো। এক বাড়িতে পিঠে হলে অন্য বাড়ির বাচ্চারাও আর নিজের বাড়িতে খেত না, সেই বাড়িতেই খেত। কেউ দরজায় দাঁড়িয়ে বলতো না আমন্ত্রণ আছে, সবাই ছিল আপন, সবার ছিল খোলা দ্বারে আমন্ত্রণ। কালী পুজোর 2 দিন পর আবার শুরু হতো সেই আমাদের পিঠে পুলি, সেই সব দিন পাড়ার সবাই মিলে একসাথে খাওয়া। মা কাকিমা পিসিরা সবাই মিলে বসতেন, কেউ নারকেল কুড়োচ্ছেন, কেউ পুর তৈরি করছেন, কেউ পিঠে করছেন। আমার পাশে বসে চুরি করে নারকেলের পুর খেতাম আমরা। মা দেখে ফেললে বলতেন ওটা পিঠের জন্য। আমরা বলতাম একটু খেলে কি পিঠে কম হবে নাকি? মা মুখ গম্ভীর করে তাকাতেন, তারপর নিচেই হেসে ফেলতেন। আজ এত বছর পর সেই বাড়িটা আর নেই, বাবা নেই, অনেক মানুষ নেই। সেই পুকুর, সেই ক্ষেত, সেই কাঠের উনুন, সেই উঠোন সব যেন সময়ের ওপারে চলে গেছে, কিন্তু কিছু গন্ধ এখনও থেকে গেছে। আজ কলকাতার এই ব্যস্ত শহরে বসে যখন আমি মাছের মুড়োর ঘন্ট রান্না করি, তখনও মনে হয় রান্নাঘরটা হঠাৎ বদলে গেছে। মনে হয় আবার সেই কাঠের উনুন জ্বলছে, আবার মা কাকিমারা গল্প করতে করতে সবজি কাটছেন, আবার বাবা মাছের মুড়ো কড়াইয়ে দিচ্ছেন, আর ভাই বোনেরা ঝগড়া করছে। আবার কেউ দূর থেকে বলছে খাবার হয়ে গেছে, সবাই হাত ধুয়ে এসো। আর আমি এক মুহূর্তের জন্য ফিরে যাই সেই ছোট্ট মেয়েটির কাছে, যে মায়ের হাতে বোনা সোয়েটার পরে শীতের সকালে বাবার সঙ্গে পুকুর ধারে দাঁড়িয়ে মাছ ওঠার অপেক্ষা করত। তখন বুঝিনি সেই দিনগুলোই একদিন আমার জীবনের সব
সবচেয়ে দামি স্মৃতি হয়ে থাকবে। আজ বাড়ি নেই, মানুষগুলো নেই, সেই হই হইও নেই, কিন্তু স্মৃতিগুলো আছে। একটা মাছের মুড়ের ঘন্টের গন্ধে, একটা কাঠের উনুনের ধোঁয়ায়, একটা শীতের সকালের হাওয়ায়, কিংবা ওই যে মায়ের হাতে বোনা পুরনো উলের সোয়েটারের উষ্ণতায়। আজও যেন আমার সেই গ্রামের বাড়িটা বেঁচে আছে। ছোটবেলার সেই দিনগুলো সত্যিই সোনালি দিন হয়েছিল, যে দিনগুলো তখন খুব সাধারণ ছিল, অথচ আজ বুঝি সেই সাধারণ দিনগুলোর মধ্যেই লুকিয়েছিল আমাদের জীবনের সবচেয়ে বড় সুখ, সবচেয়ে বড় অসাধারণ স্মৃতি। সেই দিন, সেই আন্তরিকতা, সেই সম্পর্ক সব যেন আজ কোথায় মলিন হয়ে গেছে, কোথায় হারিয়ে গেছে। তবু অন্তরের ভেতরে রয়ে গেছে সেই সম্পর্কের বাঁধন, সেই সম্পর্কের আত্মীয়তা, সেই সম্পর্কের টান, আর সেই খাবারের গন্ধ, সেই বাড়ির প্রাণ। আজও মনে পড়ে বাবার হাতের ব্যস্ততা, মাছের মুড়োর ঘন্টের গন্ধ, আর সেই একসঙ্গে সবার হই হই করে খাওয়া। আজ বাবা নেই, সেই বাড়ি নেই, সেই পুজোর পরের দিন নেই, শুধু স্মৃতি রয়ে গেছে, আর সেই মাছের মুড়োর ঘন্টর গন্ধটাও রয়ে গেছে।